হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা পড়াবো ভারতীয় অর্থনীতি। ভারতীয় অর্থনীতির আজকে হচ্ছে 7 ক্লাস। তা 7 ক্লাস আগে আমরা ভারতীয় অর্থনীতি ক্লাস করিয়েছি। আজকে 7 ক্লাস যেটা আমরা করাচ্ছি সেটা হচ্ছে কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর। কৃষি ও খাদ্য নিরাপত্তা। ফার্স্ট কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর ফার্স্ট যেটা আসবে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, ভরণ পোষণযোগ্য চাষি। ভরণ পোষণযোগ্য চাষি। ভরণ পোষণযোগ্য চাষি কাদের বলছে? মানে যার ইংলিশ টার্ম হচ্ছে সাবসিস্টেন্স ফার্মার। বলছে যে চাষিরা শুধুমাত্র এই পরিমাণ উৎপাদন সক্ষম যতটুকু তাদের নিজেদের কোনো রকম জীবিকা অর্জনের জন্য প্রয়োজন। অর্থাৎ যে চাষিরা ঠিক ততটুকুই চাষে জমি চাষ করে উৎপাদন করতে পারে যতটুকু তাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, তাকেই বলা হচ্ছে ভরণ পোষণযোগ্য চাষি। এরপর যেটা আসবো অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোটের ফার্স্ট হচ্ছে ইকোনমিক হোল্ডিং। হ্যাঁ, যার কথা হচ্ছে ইকোনমিক হোল্ডিং। এটা কি বলছে? দেখো, যতটুকু জমি একটি কৃষক পরিবারের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের জন্য প্রয়োজন তা হলো অর্থনৈতিক জোট পরিমাণ। অর্থনৈতিক জোটের পরিমাণ অর্থাৎ এবার হচ্ছে স্বাচ্ছন্দ্য জীবন ধারণ করছে, মানে যতটুকু জমি একটা কৃষক পরিবার চাষ করে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারছে। হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক জোট। তাহলে ভরণ পোষণযোগ্য চাষি হচ্ছে যেটা হচ্ছে তার জীবিকা অর্জনের জন্য প্রয়োজন যে পরিমাণ জমি চাষ করে, সেটা হচ্ছে ভরণ পোষণযোগ্য চাষি, যার ইংলিশ টার্ম হচ্ছে সাবসিস্টেন্স ফার্মার। আর যতটুকু অর্থনৈতিক জোট বা ইকোনমিক হোল্ডিং হচ্ছে যতটুকু জমি একটা কৃষক পরিবার চাষ করে ভালোভাবে জীবন ধারণ করতে পারে, স্বাচ্ছন্দ্যভাবে জীবন ধারণ করতে পারে, তাকে হচ্ছে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারে, সেটা হচ্ছে অর্থনৈতিক জোট। নেক্সট আসবো কি, দেখো গড় জোট। গড় জোট কি বলছে? দেখো, অ্যাভারেজ হোল্ডিং। দেশের কৃষিযোগ্য জমির মাথাপিছু পরিমাণই, হ্যাঁ, সেটা হচ্ছে গড় জোট। অর্থাৎ দেশের যত কৃষিযোগ্য জমি আছে, যে জমিগুলোয় চাষবাস হয়, সব জমিতে চাষবাস হয় না, যে জমিগুলোয় চাষবাস হয়, যে মাথাপিছু যে পরিমাণ জমির মাথাপিছু, মানে এক একজনের পিছু কত জমি আছে চাষযোগ্য জমি, কৃষিযোগ্য, সেটাই হচ্ছে গড় জোট। নেক্সট পয়েন্ট আসছে কি, প্রান্তিক চাষি। প্রান্তিক চাষি দেখো কি বলছে, যাদের জমির পরিমাণ খুবই কম, সাধারণ হিসেবে বলা যায় 0 থেকে 1 হেক্টর পর্যন্ত জমির মালিকরা এই পর্যায়ভুক্ত। ভারতে এই শ্রেণীভুক্ত চাষিরা সংখ্যা সর্বাধিক। অর্থাৎ যাদের জমির পরিমাণ খুবই কম, মানে 0 থেকে 1 হেক্টরের মধ্যে তাদের জমি আছে। হ্যাঁ, মানে 1 হেক্টর পর্যন্ত, 1 হেক্টর কম হলেও তাদের প্রান্তিক চাষি বলা হয়। বলছে এই ধরনের শ্রেণীভুক্ত চাষিদের সংখ্যা সবচেয়ে ভারতবর্ষে বেশি। এরপর যেটা হচ্ছে ক্ষুদ্র চাষি। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, ক্ষুদ্র চাষি। ওই যাদের জমির পরিমাণ 1 থেকে 2 হেক্টর, অর্থাৎ 0 থেকে 1 হলে সেটা প্রান্তিক চাষি, যার ইংলিশ নাম হচ্ছে মার্জিনাল ফার্মার। আর যাদের 1 থেকে 2 হেক্টর জমি আছে সেটা হচ্ছে স্মল ফার্মার, অর্থাৎ সেটা হচ্ছে ক্ষুদ্র চাষি। এরপর আমরা আসছি অর্থ মাঝারি চাষি, অর্থাৎ সেমি মিডিয়াম ফার্মার্স। সেমি মিডিয়াম ফার্মার্স। সেমি মিডিয়াম ফার্মার্স। ফার্মার্স, সেমি মিডিয়াম ফার্মার্স কি বলছে? যাদের জমির পরিমাণ 2 থেকে 4, সেটা হচ্ছে সেমি মিডিয়াম ফার্মার। 0 থেকে 1 হচ্ছে প্রান্তিক চাষি। আবার বলছি 0 থেকে 1 হচ্ছে প্রান্তিক চাষি। যাদের 0 থেকে 1 হেক্টর পর্যন্ত প্রান্তিক চাষি। যাদের 1 হেক্টর থেকে 2 হেক্টর পর্যন্ত জমি আছে তাদের বলে ক্ষুদ্র চাষি। যাদের 2 হেক্টর থেকে 4 হেক্টর পর্যন্ত জমি আছে সেমি মিডিয়াম ফার্মার্স, অর্থ মাঝারি চাষি, যার ইংলিশ নাম হচ্ছে সেমি মিডিয়াম ফার্মার্স। আর মাঝারি চাষি যাদের জমির পরিমাণ 4 থেকে 10 হেক্টর, 4 থেকে 10 হেক্টর। হ্যাঁ,
এটা হচ্ছে মাঝারি চাষি, যেটা হচ্ছে মিডিয়াম ফার্মার। এরপর আছে বিগ ফার্মার। বিগ ফার্মার কি বলছে দেখো, বিগ ফার্মার কি বলছে, বিগ ফার্মার হচ্ছে দেখো যাদের জমির পরিমাণ 10 হেক্টরের বেশি, অর্থাৎ 10 হেক্টরের বেশি যাদের জমি, তাদের হচ্ছে বড় চাষি বলা হয়। ওকে, আবার বলছি 0 থেকে 1 হেক্টর যাদের জমি, এটা হচ্ছে প্রান্তিক চাষি। 1 থেকে 2 হেক্টর যেটা জমি যাদের জমি, তাদের হচ্ছে ক্ষুদ্র চাষি। সেমি মিডিয়াম ফার্মার্স অর্থাৎ 2 থেকে 4 হেক্টর। মাঝারি চাষি হচ্ছে যাদের জমি 4 থেকে 10 হেক্টর। আর বড় চাষি হচ্ছে যাদের 10 হেক্টরের বেশি, হ্যাঁ, তাদের হচ্ছে বড় চাষি। ওকে, 1 হেক্টর মানে হচ্ছে 7 বিঘা, মানে 7 বিঘা হচ্ছে 1 হেক্টর। সেই হিসাবে জমির চাষিগুলো ভাগ হয়েছে, মানে কোনটা কে ক্ষুদ্র চাষি, কে প্রান্তিক চাষি, কে মাঝারি চাষি, এটা জমির পরিমাণের উপর ভাগ হয়েছে। নেক্সট কি বলছে দেখো, ন্যূনতম সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস। ভীষণ ইম্পর্টেন্ট। বলছে দেখো ফসল ওঠার সময় খুব স্বাভাবিক কারণে ফসলের যোগানের চাহিদা অপেক্ষা অনেক বেশি হয়, বাজারের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে খুবই কমে যায়, অর্থাৎ ফসল যখন উঠছে তখন ফসলের যোগান চাহিদা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন বাজার দরের চাহিদা যোগানের মধ্যে ঘাত প্রতিঘাত খুবই কমে যায়। অর্থাৎ ফসল ওঠার সময় যোগানটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বাজারের চাহিদা সেই তুলনায় নেই। এই অবস্থায় কৃষকরা আর্থিক দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং এমনকি অনেকে পরবর্তীকালে এই ধরনের ফসল উৎপাদনে অনিচ্ছা প্রকাশ করে। সুতরাং খুব সাধারণ কারণে কৃষকদের উৎসাহিত করার উদ্দেশ্যে একটি ন্যূনতম যুক্তিযুক্ত দাম নির্ধারণ করে সরকার নিয়ন্ত্রণ বিধি জারি করে। এইরূপ সরকার নির্ধারিত মূল্যই হলো ন্যূনতম সহায়ক মূল্য। অর্থাৎ ফসল উঠছে, যখন চাষ হচ্ছে ফসল উঠছে, ফসল ওঠার সাথে সাথে বাজারে চাহিদা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই যোগান বেড়ে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী বাজারে চাহিদা নেই। তখন কি হয়, কৃষকরা মানে যেটা বাজার দর পাওয়া উচিত কৃষকদের একটা ফসল চাষ করে সেটা পায় না। তখন কৃষকরা কি করছে, আর্থিক দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পরবর্তীকালে আর সেই সব ফসল আর চাষ করতে চায় না। তাই কৃষকরা যাতে এই অনুৎসাহিত, অর্থাৎ উৎসাহ যাতে কৃষকদের চাষ করার কৃষকদের উৎসাহ যাতে না হারিয়ে যায়, সেই জন্য সরকার একটা ন্যূনতম যুক্তিযুক্ত দাম নির্ধারণ করে, হ্যাঁ, এবং এই সরকার নির্ধারিত মূল্যই হলো ন্যূনতম সহায়ক মূল্য, হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। যেটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্যে এখন যেমন পশ্চিমবঙ্গ সরকার ধানটা কিনছে, হ্যাঁ, এই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। নেক্সট, সংগ্রহণকরণে নিমিত্তে নির্ধারিত মূল্য, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ফসল উৎপাদনের ঋতুতে উদ্বৃত্ত ফসল সরকার ন্যায্য মূল্য ক্রয় সংগ্রহ করে, যাতে সংগৃহীত ফসল পরবর্তীতে ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে সরকার সাধারণ জনগণকে বিক্রয় করে তার বিশেষ চাহিদা পূরণে সক্ষম হয়। সরকার যে মূল্যে ফসল সংগ্রহ করে থাকেন তাকে হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস। অর্থাৎ ফসল উৎপাদন করছে চাষিরা এবং সেই ফসল সরকার কি করে, ন্যায্য মূল্য কালেক্ট করে নেয়, কারণ যতটা ফসল উৎপন্ন ততটা বাজারে তো চাহিদা থাকে না, এবং সেই ফসল সরকার কিনে নিয়ে কি করছে, সেটাকে সংগৃহীত করছে। সংগৃহীত করলে সরকারের যে ন্যায্য মূল্যের দোকান আছে সেখানে সাধারণ জনগণের চাহিদা মতো বিক্রি করছে। সরকার যে মূল্যে সব ফসল সংগ্রহ করে থাকে তাকে বলেছে প্রকিউরমেন্ট প্রাইস, অর্থাৎ সরকার চাষিদের কাছ থেকে যে মূল্যের ফসলটা সংগ্রহ করছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস। আবার বলছি, যখন ফসলটা উৎপাদন হয় তখন সরকার সেটা ন্যায্য মূল্য দিয়ে চাষিদের কাছ থেকে কিনে নেয় এবং সেই সংগৃহীত ফসল
ফসলকে সংগ্রহ করে এবং ফসলটাকে সংরক্ষণ করে রাখে, পরবর্তীকালে ন্যায্য মূল্যের দোকানে সেই ফসলটা সাধারণ জনগণকে বিক্রয় করে, সাধারণ জনগণের চাহিদা পূরণে বিক্রি করে, সাধারণ জনগণের যে চাহিদা থাকে ফসলটাকে চাহিদা থাকে সেটা পূরণে সক্ষম হয়। একেই বলা হচ্ছে প্রকিউরমেন্ট প্রাইস। নেক্সট কি আছে দেখো, ভূমি সংস্কার, ভীষণ ইম্পর্টেন্ট ভূমি সংস্কার। দেখো দেশের মোট কৃষি উৎপাদন তথা উৎপাদনশীলতার দৃষ্টিভঙ্গিতে প্রজাস্বত্বের সংস্কারের মাধ্যমে কৃষিক্ষেত্রে সাম্যের নীতি বজায় রাখার দৃষ্টিতে সরকার সক্রিয় ভূমিকায় কৃষি কাঠামোতে যে নৈতিক পরিবর্তন এনেছে তা হলো ভূমি সংস্কার। অর্থাৎ দেশের মোট কৃষি উৎপাদন বা উৎপাদনশীলতা বৃদ্ধির দৃষ্টি, অর্থাৎ দেশের কৃষি উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে বা উৎপাদনশীলতা বাড়াতে হবে বা কৃষির আরও উৎপাদন করতে হবে, এবং তার জন্য কৃষিক্ষেত্রে যে পরিবর্তনের প্রয়োজন, কৃষিক্ষেত্রে সাম্যের নীতি বজায় রেখে যে কৃষি কাঠামোর যে পরিবর্তনের প্রয়োজন সেটা সরকার করেছে, এবং সেটাই হলো ভূমি সংস্কার। অর্থাৎ যে জায়গাগুলো খাস জায়গা ছিল সেই জায়গাগুলো যাতে কৃষিকাজে ব্যবহার করা যায় প্রজাদের বিলি করে, অ্যাকচুয়ালি সেটাই হলো ভূমি সংস্কার। অর্থাৎ প্রজাদের, যারা প্রজা বলতে কি ভারতবর্ষের সাধারণ জনগণ যারা তাদের ঘরে দিয়ে সেটা যদি চাষযোগ্য জমিটাকে তৈরি করা, খাস জমিকে সেটার যে পরিবর্তন করতে হবে, মানে খাস জমিকে খাস জমিকে চাষযোগ্য জমিকে যে পরিবর্তন করতে হবে, তার জন্য সরকার একটা পরিবর্তন এনেছে, সক্রিয় ভূমিকা বহন করেছে, এবং সেটাই হচ্ছে ভূমি সংস্কার। এছাড়া কোন জমিটা কৃষি জমি, কোন জমিটা ল্যান্ড, বিভিন্ন জমির যে পরিমাণ, মানে কৃষি জমি বলো বা আদার্স খাস জমি বলো, এগুলো সরকার একটা করেছে, মার্ক করেছে এই জায়গাগুলো চাষবাস করা যাবে, এবং এটা হচ্ছে ভূমি সংস্কার। নেক্সট হচ্ছে কি দেখো, অপারেশন বর্গা, হ্যাঁ, বা বর্গাদারদের অন্বেষণ, ভীষণ ইম্পর্টেন্ট। যে পশ্চিমবঙ্গ কেরালার মতো বামফ্রন্ট শাসিত রাজ্য দুটিতে ভাগ চাষিদের স্বত্ব সংরক্ষিত করার উদ্দেশ্যে যে অভূতপূর্ব অভিযান শুরু হয় তার মূলত 1978 সাল থেকে অপারেশন বর্গা নামে পরিচিত। অর্থাৎ ভারতবর্ষের দুটো রাজ্য, পশ্চিমবঙ্গ আর কেরালা, একটা বামফ্রন্ট শাসিত রাজ্য, তাই এখানে ভাগ চাষি বলতে কাকে বলছে দেখো, ধরো অনেক মানুষ আছে যারা নিজেদের জমি আছে কিন্তু নিজেরা চাষবাস করে না, অন্য লোকে ভাগে দিয়ে দেয়, ঠিক আছে? তাই ভাগ চাষিরা ওই অন্য লোকের জমি যখন চাষ করে 2 বছর 3 বছর চাষ করার পর সেই জমিটার উপর ভাগ রেকর্ড করে ফেলে, হ্যাঁ, এবং সেই সত্ত্ব যাতে ভাগ রেকর্ড করতে পারে সেই যে আইনটা, সেটা একমাত্র পশ্চিমবঙ্গ কেরালা সরকার এই আইনটা ভাগ চাষিরা যাতে সংরক্ষিত হয়, ভাগ চাষিদের উদ্দেশ্য, তার জন্য একটা আইন পাস করে, যেটা 1978 সালে, এটার নাম হচ্ছে অপারেশন বর্গা। নেক্সট, সবুজ বিপ্লব। যার ইংলিশ নাম হচ্ছে গ্রিন রিভলিউশন। বলছে কৃষিতে আধুনিক উপকরণ তথা যন্ত্রপাতির বাড়িয়ে কৃষির উৎপাদন কৌশল ব্যাপক পরিবর্তন ঘটিয়ে এবং সর্বোপরি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হলো সবুজ বিপ্লব। ভারতের কৃষিতে এরকম বৈপ্লবিক পরিবর্তন ঘটে 60-এর দশকের দ্বিতীয়ার্ধে, হ্যাঁ। অর্থাৎ কি করছে, কৃষিতে কিন্তু আধুনিক উপকরণ বা যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে দিয়েছে এবং কৃষির উৎপাদন যাতে ব্যাপক পরিমাণে বাড়ে এবং সর্বোপরি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যেটা 60-এর দশকের দ্বিতীয়ার্ধে, হ্যাঁ, 60-এর দশকে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল কৃষিতে। এটাকেই বলা হয় সবুজ বিপ্লব। অর্থাৎ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছে, হ্যাঁ, করে কৃষির যে যা আগে যা উৎপাদন হতো এখন অনেক উৎপাদন বেড়ে গেছে এবং একটা সীমিত জায়গায় বেশি পরিমাণ যাতে উৎপাদন করা যায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সেই চেষ্টা করেছিল। এটাকেই বলা হচ্ছে গ্রিন রিভলিউশন, অর্থাৎ
সবুজ বিপ্লব, এবং এটা ঘটেছিল ভারতবর্ষে 60-এর দশকের দ্বিতীয়ার্ধে। এরপর কি আছে দেখো, ত্রাণমূলক মজুদ, যেটা হচ্ছে বাফার স্টক। বাফার স্টক কি বলছে, খাদ্যশস্যের মূল্যে স্থিতিশীলতা বজায়ের উদ্দেশ্যে সরকারি স্তরে কিছু গুরুত্বপূর্ণ খাদ্যশস্য জমা করে রাখা হয়। এই মজুদ খাদ্যশস্য সরকার সাধারণ গণবন্টনের মাধ্যমে ন্যায্য মূল্যে রেশনের দোকানে বিক্রি করে থাকে। অর্থাৎ বাফার স্টক কাকে বলছে দেখো, বলছে খাদ্যশস্যর মূল্য যাতে বেড়ে না যায়, হ্যাঁ, সেই স্থিতিশীলতা বজায় করার জন্য যাতে বেড়ে না যায়, সরকার কি করে, চাষিদের কাছ থেকে যখন কিছু ফসল ওঠে, কিছুটা গুরুত্বপূর্ণ ফসল খাদ্যশস্য সরকারি স্তরে জমা করে, সরকার কিনে নেয়, জমা করে রাখে, এবং এই মজুদ খাদ্যশস্য সরকার সাধারণ গণবন্টন ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ রেশনের দোকান, ন্যায্য মূল্যে রেশনের দোকানে বিক্রি করে থাকে। অর্থাৎ যখন কোনো সরকার যখন চাষিদের কাছ থেকে খাদ্যশস্যটা কিনছে, সেটা সরকার জমা করে রাখছে। কেন কিনে রাখছে, কিনে এই জায়গায় জমা করে রাখছে, তার কারণ হচ্ছে যদি মূল্য স্থিতিশীলতা বজায়ের উদ্দেশ্য, অর্থাৎ যদি খাদ্যশস্যের দাম বেড়ে যায়, সরকার তখন কি করছে, এটা রেশনের দোকানে সাধারণ জনগণকে ন্যায্য মূল্যে, রেশনের দোকানে সাধারণ জনগণকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। এটাকেই বলা হয় ত্রাণমূলক মজুদ। অর্থাৎ ত্রাণমূলক মজুদ মানে কি, বাফার স্টক। অর্থাৎ বুঝতেই পারছো সরকার ত্রাণ দিচ্ছে আর কি। নেক্সট, তাকাবি ঋণ বা তাকাবি লোন। বলছে মূলত খরা, বন্যা ও দুর্ভিক্ষের মধ্যে বিপদের সময় খুবই কম সুদের হারে স্বল্প মেয়াদী এমনকি দীর্ঘমেয়াদী যে ঋণ সরাসরি কৃষকদের সরবরাহ করা যে দেশে আছে, তাকে বলা হয় তাকাবি ঋণ। অর্থাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলো, অর্থাৎ কখনো খরা হলো বা বন্যা বা দুর্ভিক্ষ, হ্যাঁ, বা কোনো বিপর্যয় ঘটছে, তখন সরকার কি করে, খুব কম সুদের হারে, কখনো কখনো স্বল্প মেয়াদী কিছুদিনের জন্য, কখনো দীর্ঘমেয়াদী ঋণ সরাসরি কৃষকদের দেয়। একেই বলা হচ্ছে তাকাবি ঋণ। এই হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার চ্যাপ্টার। হ্যালো ভিউয়ার্স, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে এটাই হচ্ছে নোটস, হ্যাঁ, এর উপরই সব পড়বে। এবং তোমাদের যদি এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করুন, যাতে আরও আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আজ আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানাবেন।